আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী, এবং আজকে স্টুডিওতে অতিথি হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আলী জামান, সভাপতি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার ওনার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান অর্থনীতির কথা। আমরা আলোচনা করি মানুষের অর্থনীতির কথা, আমরা আলোচনা করি দেশের অর্থনীতির কথা, আমরা আলোচনা করি ব্যক্তি পর্যায়ে মানুষের কেমন চলছে তার আর্থিক অবস্থা, সে বিষয়গুলো। আজকে আমরা আলোচনা করতে চাই রাজনৈতিক অস্থিরতায় কতটুকু বিপদগ্রস্ত অবস্থায় আছে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। যেহেতু আমাদের সাথে আছেন স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আলী জামান, আজকের যে বিষয় মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতায় কতটা বিপদগ্রস্ত আছে, আপনার কি মনে হয়? দেখেন, রাজনৈতিক অস্থিরতা বলতে যদি আপনি কথা তোলেন, তাহলে এই অস্থিরতা আজকে শুরু হয়নি। এটা সেই করোনার সময় থেকেই শুরু হয়েছে। করোনার সময় বিভিন্নভাবে ব্যবসায়ীরা রাজনৈতিক অস্থিরতার শিকার হয়, কারণ সেখানে তাদের করোনার সময় রাজনৈতিক প্রেক্ষাপট তো ভিন্ন রকম ছিল। রাজনৈতিক অস্থিরতার ব্যাপারটাও এর মধ্যে চলে আসে এই জন্যে যে ওখানে তখন আর কি হলো, ব্যবসা বাণিজ্যের যে আপনার হলো এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা ইন্টারাপ্টেড হয়, অর্থাৎ বাধাগ্রস্ত হয় আর কি হলো। এই বাধাগ্রস্ত হয়, সেই বাধাগ্রস্ততা দূর করার জন্য কিছু কিছু পদক্ষেপ সে সময় সরকার প্রণোদনামূলক পদক্ষেপ নেয়। এই প্রণোদনার মধ্যে মূলত যে প্রণোদনাটা ছিল সেটা হলো যে আপনার যে সমস্ত শিল্প ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিল্প ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে অন্তত টিকে থাকে বা টিকে থাকতে পারে, হ্যাঁ, তাদের কর্মচারীরা যাতে আর কি হলো কর্মচ্যুত না হয়, বা মনে করেন যে তাদের এক্সপোর্টটা অথবা তাদের যে বাজার, যে স্থানীয় বাজার, সেই বাজারটাও যাতে আর কি হলো যথাযথভাবে রান করে, সেটা কিন্তু আপনার একটা রাজনীতির মধ্যেই কিন্তু পড়ে, কারণ অর্থনীতি হলো রাজনীতির পরিপূরক আর কি হলো। সেখানে স্বভাবতই আপনার হলো কিছু কিছু সমস্যা থাকলেও একটা পর্যায়ে সেগুলা কম বেশি ওভারকাম হয়ে যায়। আর বাংলাদেশ যেহেতু ছোট দেশ, আর বাংলাদেশের এক্সপোর্ট যে আপনার হলো যে এক্সপোর্টের যে ভলিউম বা এক্সপোর্টের যে আপনার হলো ডাইভার্সিফিকেশন, সেটাও কিন্তু কম বেশি সীমিত থাকার কারণে আপনার হলো আমরা শ্রীলঙ্কা, মালদ্বীপ বা এরকম যে সমস্ত ছোট ছোট দেশগুলো আছে, সে সমস্ত দেশগুলোর মতো অতটা কিন্তু সমস্যায় কিন্তু আমরা পড়িনি, যে কারণে আমরা কিন্তু কম বেশি কিন্তু সেই সময়টা কিন্তু ওভারকাম করতে পেরেছি আর কি হলো। আমি সেই পয়েন্ট অফ ভিউতে বলতেছি যে সেই সময়টাও সমস্যা ছিল। তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে, এর মধ্যে ইউক্রেন যুদ্ধ আসে। ইউক্রেন যুদ্ধ আসলে আর একটা ধাক্কা খায় অর্থনীতি আর কি হলো। এই অর্থনীতি আজ এইটা যখন তারা কম বেশি সবেমাত্র গুছিয়ে ওঠা শুরু করছিল আর কি হলো, এই সময় ধাক্কাটা আসে। এবং যে কোনো একটা যুদ্ধ পরিস্থিতি যখন সৃষ্টি হয়, তখন এক্সপোর্ট যেমন ক্ষতিগ্রস্ত হয়, স্থানীয় বাজারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, পণ্যের চাহিদা কমে যায়। হ্যাঁ, তারপরে আপনার হলো মানুষের হাতে নগদ টাকার যে ঘাটতি, সেই ঘাটতিটাও কিন্তু কম বেশি আর কি হলো আসে, এবং যে কারণে আপনার একটা মন্দা অবস্থা কিন্তু কম বেশি অর্থনীতিতে বিরাজ করতে থাকে, বা আমরাও সেটা কম বেশি দেখেছি। তো তারপরে তো আপনার হলো চলছিল, হঠাৎ করে আপনার হলো দেখা গেল যে একটা বিশাল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়ে গেল, যে অস্থিরতা টোটাল দেশের আপনার মানে রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুই
আপনার মানে হলো যে ওলট পালট হয়ে গেল। হুম তো এই যে ওলট পালট হয়ে গেল, আপাত দৃষ্টিতে এইটাকে কেবল রাজনৈতিক ভাবে যদি আপনি বর্ণিত করতে চান তাহলে কিন্তু যথার্থ হবে না, কারণ এর সঙ্গে অর্থনীতিও কম বেশি আপনার হলো জড়িত। কারণ এর কারণে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছিল এবং সেই পণ্যমূল্য আপনার হলো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছিল। ডলারের একটা বিশাল সংকট দেখা গেছিল, কারণ আমরা তখন লক্ষ্য করেছিলাম যে দেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচার হয়েছে। কিভাবে পাচার হয়েছে? ব্যাংকগুলো আর কি হলো আপনার না মানে মূল কথাটায় যদি আসি আমরা অনেকগুলো আলোচনা আপনার এখানে চলে এসেছে, মূল কথাটায় যদি আসি যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এই রাজনৈতিক অস্থিরতায় মূলত কি সমস্যায় পড়ছে বর্তমান সময়? আপনি যদি আর কি হলো আপনার হলো মাঝারি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখন কিন্তু প্রায় বড় ব্যবসার সমান হয়ে গেছে। কারণ 50 কোটি টাকাকে আপনার পেড আপ ক্যাপিটালের মাঝারি হিসাবে ধরা হচ্ছে। হুম 50,000 থেকে 50,000 হলো আপনার হলো কটেজ ইন্ডাস্ট্রি আর কি হলো সি যেটারে বলে সিএসএমই আর কি হলো, আর 50 কোটি টাকা হলো আপনার লার্জ ব্যবসায়ীগুলা। তো এইখানে তারা কম বেশি কিন্তু আপনার বিভিন্নভাবে তারা কিন্তু প্রতিকূলতার মধ্যে পড়ছে। সেটাই, মানে কি কি ধরনের প্রতিকূলতা? সব থেকে বড় যে প্রতিকূল অবস্থাটা, সেই প্রতিকূল অবস্থাটা হলো যে অনেকে বলেন যে হলো যে তারা এই ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পায় না, ক্ষুদ্র ব্যবসায়ীরা আর কি হলো আপনার আর্থিক সুবিধা পায় না, প্রণোদনা পায় না। কথাগুলো যে একেবারে মানে মিথ্যা তাও না, কিন্তু মোটামুটি যদি স্টার্ট আপ বিজনেস না হয়, মোটামুটি একটা রানিং বিজনেস হয়, তাহলে ব্যাংকগুলো কিন্তু কম বেশি কিন্তু আপনার টাকা কিন্তু আপনার দেয়, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দিয়ে থাকে। এটা এবং আমি যতটুকু জানি যে বাংলাদেশ ব্যাংকের আলাদা একটা ফান্ডই আছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে মনিটরিংও করা হয় যে ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিমাণ টাকা দিল, পরিশোধ করলো। এমনকি বাংলাদেশের আমি যতটুকু যদি একটু অ্যাড করি, বাংলাদেশের যতগুলো ব্যাংকের শাখা রয়েছে ওই শাখাগুলোকেও কিন্তু প্রতি মাসে সেই মনিটরিং এর আওতায় আসতে হয় যে সে কতটুকু টার্গেট ফুলফিল করলো। এক্স্যাক্টলি, সে ক্ষুদ্র ব্যবসায়ী টার্গেট ফুলফিল করলো কিনা। কিন্তু সমস্যাটা হয়েছে এখানে যে এইখানে কিন্তু মানুষ কিন্তু বিজনেসের প্রয়োজনে যতটুকু টাকা নেয় তার থেকে আপনার হলো আপনি মাইক্রো ক্রেডিট বলেন আর এসএমই সেক্টরের এই ছোট ক্রেডিট বলেন, এই দুটো ক্রেডিটই কিন্তু আপনার যতটা না বিজনেসের প্রয়োজনে নেওয়া হয় তার থেকে বেশি নেওয়া হয় কিন্তু আপনার ওই নামে ব্যক্তিগত প্রয়োজন মিট করার জন্যে। এবং একটা পর্যায়ে যখন সেইটা যখন শর্টফল হয়ে যায় তখন এই সমস্ত ব্যবসায়ীগুলো ধরা খায়, বিশেষ করে মহিলা উদ্যোক্তারা ধরা খায়। এখন সাধারণ একটা ঋণ যদি আপনি নিতে চান, সেই ঋণ আপনি সচরাচর সিসি ঋণ হবে, বা বড় যদি প্রজেক্ট হয় তো প্রজেক্ট লোন হবে। এই সিসি ঋণ যখন নেওয়া হচ্ছে তখন আপনি মনে করেন যে আপনাদের একটা 10 কোটি টাকার একটা সিসি লিমিট পেলেন। 10 কোটি টাকা মানে মাঝারি ব্যবসায়ী আর কি, ক্ষুদ্র ব্যবসায়ী তো 10 কোটি পাবে না। ক্ষুদ্র ব্যবসায়ী পাবে না, মাঝারি ব্যবসায়ী পাবে। আমি তো ধরে নিই, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। 10 কোটি টাকা আপনি একটা ঋণ নিলেন, ঋণ নেওয়ার পরে আপনি মালটা ইম্পোর্ট করলেন, মালটা প্রোডাকশন করলেন অথবা বিক্রি করলেন, বিক্রি করার পরে আপনার হাতে টাকা চলে আসলো, আপনি ব্যাংকে টাকাটা দিয়ে দিলেন, দিলে কিন্তু আপনার সুদ কাউন্টিং বন্ধ হয়ে গেল। কিন্তু এসএমই খাতে কিন্তু সেটা না। বাংলাদেশ ব্যাংক টাকা দিচ্ছে প্রতি বছর 10 থেকে 12,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা অতিরিক্ত আপনার হলো বরাদ্দ দিচ্ছে আর কি হলো যে এসএমইকে বন্টন করার জন্যে। কিন্তু এই টাকাটা দিচ্ছে অ্যামোর্টাইজ সিস্টেমে। অ্যামোর্টাইজ সিস্টেমকে কিস্তিভিত্তিক টাকা আর কি হলো। যদিও আমরা অনেক চেষ্টা চরিত্র করে আমরা মোটামুটিভাবে আর কি হলো সুদের হার কমিয়েছি, আমরা মোটামুটিভাবে ব্ল্যাঙ্ক চেক নেওয়া বন্ধ করেছি, বা ব্ল্যাঙ্ক চেক নেওয়া হতো আর কি হলো আপনার কিস্তির এগেনস্টে। আমরা সেখানে বলছি যে তোমরা ক্যালকুলেশন করে বলে দাও যে এত টাকা তোমাদের মনে করো যে 5 বছরের জন্য যদি হয় তাহলে 60টা কিস্তি হবে, 4 বছরের জন্য যদি হয় তাহলে আপনার 48টা কিস্তি হবে। সেই কিস্তির টাকাটা তোমরা লিখে দাও চেকে। থার্ড যে জিনিসটা সেটা হলো যে আপনার 80% অফ দ্য টোটাল লোন
আপনার ইভেন সেটাও যদি আপনার হলো ট্রেডিং সেক্টরেও হয়, তাও আপনাকে এই প্রজেক্ট লোন হিসেবে নিতে হবে। অথচ কিন্তু সেটার প্রয়োজন কিন্তু পড়ে না, কারণ ট্রেডিংয়ে আমি মনে করেন যে আমি মাল কিনলাম, মাল কেনার পরে আর কি হলো যে আমি মালটা আমি হলো বিক্রি করলাম, বিক্রি করার পরে আমার হাতে টাকাটা চলে না আসলো। বেসিক্যালি দেখুন এই পলিসিটা তো করা হয়েছে যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা যারা তাদেরকে অন্টারপ্রেনারদেরকে বেসিক্যালি উৎসাহিত করার জন্য। কিভাবে? ওই আপনি যেটা বলছেন যে প্রজেক্ট মানে ট্রেডিং সেক্টরের ওনাকেও প্রজেক্ট লোন নিতে হবে। বেসিক্যালি ট্রেডিং সেক্টরের জন্য তো এই লোনটা না, এই লোনটা তো প্রজেক্টের জন্যই। প্রজেক্টের জন্য, এবং প্রজেক্ট লোন তখনই হয় আপনার হলো যখন কোনো উৎপাদনমুখী বা অথবা একটা সেবা প্রতিষ্ঠান আর কি হলো যখন মানে হলো আপনার হলো বিজনেস করতে চায়, তখন তার জন্যই আর কি হলো আপনার এই টাকাটা বরাদ্দ করা হয়। তখন আপনি সেটাকে যদি অ্যামোর্টাইজ সিস্টেমে যদি দেন, অর্থাৎ কিস্তিভিত্তিক দেন, তো দিতে পারেন। কিন্তু আপনি সেখানে আপনি আর কি হলো যে টোটাল টাকাটা ওরা কিন্তু আগে এটা দিলেও সাম্প্রতিক সময় আমরা অনেক লড়ালড়ি করে অন্তত অ্যাটলিস্ট 20% টাকা আমরা কিন্তু আর কি হলো আমরা সিসি বা ওডির মধ্যে কিন্তু এনে ফেলতে পেরেছি আর কি হলো। হ্যাঁ, যদিও খুব কাঠখড়ি পোড়াতে হয়েছে আর কি হলো। তো এখন যে জিনিসটা সেটা হলো যে এখন এই ব্যবসাগুলো কি অবস্থায় আছে, আপনি সেটা মূলত জিজ্ঞেস করেছেন। এই ব্যবসাগুলোর প্রধান যে সমস্যা, সেই সমস্যা অনেকে যেটা বলেন, যেমন এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম, মানে হলো অর্থই বোধহয় প্রধান সমস্যা, অর্থাৎ তাদের পুঁজি, বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটাল বা স্টার্ট আপ বিজনেস যেটা বলি আমরা, সেইটা প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হোক, মানে সবাই করার চেষ্টা করে। কিন্তু ব্যাংকগুলো কিন্তু সচরাচর স্টার্ট আপ বা মানে ভেঞ্চার ক্যাপিটাল মানে দিতে চায় না, চাইবে না, এটাই স্বাভাবিক, কারণ ব্যাংকের কাছে তো পাবলিক মানি নিয়ে এত বড় ঝুঁকিতে তো ব্যাংক যেতে চাইবে না। এরা একটা নির্দিষ্ট সুদে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকের কোনো ফান্ড যদি না না সেটা নিশ্চয়ই দেওয়া উচিত, অবশ্যই সেটা বাংলাদেশ দেওয়া উচিত। ব্যাংকের কোনো নিজস্ব ফান্ড নাই, বাংলাদেশ ব্যাংকের কোনো নিজস্ব ফান্ড নাই। বাংলাদেশ ব্যাংকের যে টাকাটা, সেই টাকাটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো না কোনো সূত্র থেকে তাকে কালেকশন করতে হয়। 7,000 কি হলো যে এনবিআর এর থেকে ধার করতে হয়, অথবা মনে করেন যে আপনার বৈদেশিক ঋণের থেকে আর কি হলো ইআরডির থেকে যে টাকাটা আসে, সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকে যায়। এইভাবেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের টাকা, বাংলাদেশ ব্যাংকের কিন্তু নিজস্ব ফান্ড নাই। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় হয়ে গিয়েছে, আমরা এসে বাকি আলোচনাটুকু করব। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে রাজনৈতিক অস্থিরতায় কতটুকু বিপদগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আলী জামান, সভাপতি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার ওনার্স অ্যাসোসিয়েশন। আমি রাজনৈতিক অস্থিরতায় আসতেছি, 2 মিনিটের মধ্যে আসতেছি। তার আগে আমি যেটা বলে নিচ্ছি যে সেটা হলো যে একটা ব্যবসায়ী যখন ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ী যখন আপনার হলো বা মাইক্রো ব্যবসায়ী যখন ব্যাংকের কাছে যায়, তখন ব্যাংক তার কাছ থেকে 3টে জিনিস আর কি হলো এনশিওর করতে চায়। একটা হলো যে 5 বছরের পুরনো একটা ট্রেড লাইসেন্স দেখতে চায়, তাকে রেগুলার ট্যাক্স রিটার্ন দিতে হয় নতুন ব্যবসায়ী হলেও, এবং সেখানে তাকে প্রফিটেবিলিটি দেখাতে হয় 3 বছর। 3 নম্বর হলো যে তাকে ডবল ক্রেডিট রেটিং দেখাতে হয়, অর্থাৎ হি ক্যান রিপে দ্য মানি। হ্যাঁ, এটাই ক্রেডিট রেটিং এর আর কি হলো এ বি সি, মানে এ, ডবল এ, ট্রিপল এ, এগুলো আর কি হলো ক্রেডিট রেটিং এর মধ্যে আর কি হলো পড়ে। তা এখন সেটা হলো যে এমনিতে আমাদের দেশে আপনার হলো মানি ফ্লো বলতে যে জিনিসটা, সেই মানি ফ্লো কিন্তু শর্টফল আছে। আমরা জানি যে বিগত সরকারের আমলে ব্যাপক অঙ্কের টাকা ব্যাংকের থেকে নেওয়া হয়েছে, এবং সেগুলো ডলারের মাধ্যমে আপনার হলো মানে হলো ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছে। আমরা প্রত্যাশা করেছিলাম যে ওইরকম ঘটনা আর ঘটবে না। দুঃখের বিষয় সেটা এখনো ঘটছে, আজকের পেপারগুলোতেও আছে আর কি হলো। তো
কেন এটা ঘটবে আর কি হলো, কার স্বার্থে এটা ঘটতেছে, কাকে সুবিধা দেওয়ার জন্য এটা করতেছে আর কি। এমনি ইন্টারেস্ট এখন 15-16% হয়ে গেছে। আপনি যদি 15-16% ইন্টারেস্ট দেন, আর যদি মনে করেন যে আপনি আর কি হলো দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আর কি হলো আপনি দেন, তারপরে যদি আপনি 5% ভ্যাট দেন, দ্যাট ইজ 5%, মানে হলো ভ্যাট দেওয়া মানে 35% আপনাকে ভ্যালুয়েশন হতে হলে 5% ভ্যাট দেওয়া লাগে। আপনার অ্যাকর্ডিং টু আর কি হলো আপনার 100 টাকায় যদি আপনার 15 টাকা হয়, তাহলে সেই হিসাবে আর কি হলো 5%-এ এই পরিমাণ টাকা আসে। তাহলে এই এতগুলো বিষয় ওভারকাম করে একটা ক্ষুদ্র ব্যবসায়ী সেই তার ব্যবসায় টিকে থাকবে বা সেই ব্যবসায় প্রফিট করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা কি আসলে সেভাবে ভ্যাট দেয়? ক্ষুদ্র ব্যবসায়ী যারা বেসিক্যালি ক্ষুদ্র ব্যবসায়ী, ওদের কি সেভাবে বিল মেনটেন করেন, টিন মেনটেন করেন? এটা মাঝারি ব্যবসায়ীরা করেন আর কি, ক্ষুদ্র ব্যবসায়ীরা তো মনে হয় এভাবে করেন না। রাইট দিস মোমেন্ট আপনি বোধহয় জানেন না যে 30 লক্ষ টাকা সেল হলেই, অর্থাৎ দৈনিক 1000 টাকা যদি সেল হয় 300 দিনের হিসাবে, তাকে আপনার হলো এর আওতায় নিয়ে আসতে হয়, আপনার হলো ভ্যাটের আওতায় আনতে হয়। এখন আপনি বলবেন যে ভ্যাট তো জনগণ দিচ্ছে, আপনি আমি ভ্যাট দেই একটা ছোট দোকানে গিয়ে আর কি হলো নেওয়ার সময়, আমরা ভ্যাট দেই কোথায়? আমরা ভ্যাট দেই সুপার শপে, আমরা ভ্যাট দেই আর কি হলো ওই যে রিসম্যান লুবনানের মতন আর কি হলো যে সমস্ত আপনার হলো। ওই তো ভ্যাটটা এসে যখন বছর শেষে ভ্যাটটা ক্যালকুলেট করা হচ্ছে, এনবিআর থেকে আসতেছেন ভ্যাট ক্যালকুলেশন করছেন, ওনারা কিন্তু ব্যবসায়ীরা ওই দামের মধ্যে সরাসরি ভ্যাটটা লিখে না দিলে ওনারা অ্যাড করেই সেল করেন। ওনারা তো পকেট থেকে ভ্যাটটা দিয়ে দিতে হয় না। না মানে আপনি বলছেন পকেট থেকে দিতে হয়। ওইটা জাস্ট কথার কথা। হ্যাঁ, কিন্তু আপনি আপনার নিজের কথা দিয়েই যদি আপনি বলেন যে 2-3টে দোকান পাশাপাশি আছে, এখন আপনি বলতে চাচ্ছেন যে ভ্যাট দেওয়াটা এবং দোকানের খরচ সবকিছু মিলিয়ে ব্যবসা চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে ব্যাংকে গিয়ে ঠিকভাবে ফান্ডিং পাওয়া যাচ্ছে না। ব্যাংকের কয়েকটা ক্রাইটেরিয়া বলছিলেন যে এই ক্রাইটেরিয়াগুলো থাকার কারণে ফান্ডিং পাওয়া যাচ্ছে না। ব্যাংকের যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলেছেন, সেই ক্রাইটেরিয়াগুলো তো নির্ধারণ করা হয়েছে উনি যে একজন স্ট্যাবল ব্যবসায়ী সেটা বিবেচনা করার জন্য। কারণ স্ট্যাবল ব্যবসায়ী না হলে তো ব্যাংকে থেকে টাকাটা নিয়ে উনি ব্যবসাটা ঠিকভাবে চালাতে পারবেন না। হ্যাঁ, টাকাটাই নষ্ট করে ফেলবে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন সেই ক্ষেত্রে আপনার এই ব্যবসায়ীদের সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় কিন্তু সমস্যা? টাকা নিয়ে না, বা ভ্যাট নিয়েও না। আচ্ছা, এদের মূল সমস্যা হলো তাদের প্রোডাক্ট মার্কেটিং নিয়ে। আচ্ছা, কিরকম সমস্যা প্রোডাক্ট মার্কেটিং এর ব্যাপারে যে জিনিসটা, সেটা হলো যে একটা ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র আপনার হলো এন্টারপ্রেনার, অথবা একটা ক্ষুদ্র প্রোডাক্ট যারা তৈরি করছে, একই প্রোডাক্ট তৈরি করছে একটা বিগ কনগ্লোমারেট আর কি। আচ্ছা, রুচি ঝালমুড়ি তৈরি করতেছে, আপনার প্রাণ চানাচুর তৈরি করতেছে, মুড়ি তৈরি করতেছে, বদনা তৈরি করতেছে, এই পাউরুটি দিয়ে তৈরি করতেছে, আচার তৈরি করতেছে। তাহলে এই ব্যবসাগুলা ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকবে, এটা তো মানে একান্ত আল্লাহ তাআলা যদি সহায় না হয়, আর ওই লোকটা বা যে এন্টারপ্রেনারটা এটা করতেছে, সেই এন্টারপ্রেনারটা যদি আর কি হলো একান্তই দক্ষ না হন, তাহলে এটা টিকে থাকা খুব মুশকিল। এর মাঝেও কথা আছে। তাহলে এখন কি কর্পোরেট বডি যারা এই ধরনের মানে যেগুলো বললেন যে ছোট ছোট মানে একেবারে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যে ছোট ছোট প্রোডাক্টগুলা, কর্পোরেট বডি ওনারা এই ব্যবসায় চলে এসেছেন, ওনারা এই জায়গায় প্রফিট দেখছেন, ওনারা এখানে চলে এসেছেন। এখন তাহলে স্মল এন্টারপ্রেনার ওনাদের করণীয় কি? করণীয় হলোই যে এনারা তো ওনাদের বন্ধ করে দিতে পারবেন না। নিশ্চয়ই বন্ধ করে দিতে পারে না ঠিকই, কিন্তু একটা প্রতিযোগিতার সিস্টেমে আনা সম্ভব। কিভাবে সেটা? আপনি বোধহয় জানেন কিনা জানি না যে বাংলাদেশে একটা প্রতিযোগিতা আইন আছে। 2012 সালের প্রতিযোগিতা আইন, একটা প্রতিযোগিতা কমিশন আছে, হ্যাঁ, এবং দ্যাট কমিশন হ্যাজ টু ডু something competitive in favor of the small investors. এসএমই বিজনেসম্যানদের জন্য কিছু করা উচিত ওনাদের। কি করা যেতে পারে? ওনারা কমিশনের কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। হ্যাঁ, কমিশনের যে জিনিসটা করণীয় আছে, সেই করণীয় যে জিনিসটা হলো
যে তারা যাতে তাদের মানে বাজারে তাদের পণ্য ডাম্পিং না করতে পারে, করে যাতে তাদের মানে হলো হটিয়ে না দিতে পারে। দিস উইল বি দ্য ফার্স্ট মানে হলো মানে ক্ষুদ্র ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ীদের যে পণ্য, এই পণ্যটাকে বড় কর্পোরেট ব্যবসায়ীরা এসে যাতে সরিয়ে দিতে না পারে সেটা বলছেন, যাতে ডাম্পিং না করতে পারে। ডাম্পিং না ছোট্ট করতে করে পারে। 30 সেকেন্ড সময় আছে, একটু যদি বলেন যে কিভাবে ডাম্পিং করা হয় সেখান থেকে বের, যাতে এভাবে ডাম্পিং করা হয়, এই ডাম্পিংটা যাতে না করা হয়। আচ্ছা, ধরুন আর কি হলো আপনার হলো যে ওই যে কথাটা বললাম যে 2 পিস পাউরুটি আর কি হলো বিক্রি হতো 8 টাকায়, মানে কোন একটা বেকারি শপ ওরা বিক্রি করতো, বিভিন্ন দোকানে সাপ্লাই দিত। সাপ্লাই দিত। ওকে, ফাইন। এইবার বড় ব্যবসায়ী আসলো না, আর মানে বলে লাভ কি আর কি, সবাই জানে আর কি হলো। এরা কি করলো, এইটারে 8 টাকায় নিয়ে আসলো। বেকারি স্বভাবত শপ বিক্রি করতো 10 টাকায়, এরা নিয়ে আসলো 8 টাকায়। 8 টাকায়। আচ্ছা, সে 2 টাকা দাম কমিয়ে তারাও দিল। কিন্তু লস করছে, কিন্তু তারা লস করছে একটা পর্যায়ে গিয়ে, কিন্তু তাদের লক্ষ্যটা কি, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা হলো যে এই ব্যবসাটাকে যদি হটিয়ে দেওয়া যায় বাজার থেকে, তাহলে এরপরে তাহলে ওই তারা প্রতিযোগিতা কমিশনের এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে মনিটরিং করতে হবে যাতে এই কাজটা ওনারা কিন্তু করতে না পারে। দুঃখের বিষয় হলো, আপনার সঙ্গে আমার বলে সম্ভবত এইটাই শেষ কথা, দুঃখের বিষয় হলো প্রতিযোগিতা কমিশন অকার্যকর, সরকারও অকার্যকর করে রাখছে, ওই ব্যবসায়ীরাও অকার্যকর করে রাখছে। এটাকে জাগ্রত করতে হবে। এটা নিশ্চয়ই আপনাদের জায়গা থেকে আরো কিছু ভয়েস রেজ করতে হবে, এই জায়গাগুলোতে আরো কথা বলতে হবে। এখন অনেকেই কিন্তু তাদের দাবি আদায় করে নিচ্ছেন। এখন ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যেখানে যে সরকারকে বোঝাতে পারছে দেখেন আমরা এই জায়গায় বঞ্চিত, আমাদের এই বঞ্চিত জায়গাটাকে আপনি উদ্ধার করেন আমাদেরকে এই জায়গা থেকে। গভর্নমেন্ট কিন্তু সহযোগিতা করছে, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখেছি, বিভিন্ন ব্যবসায়ী বলেন বা জনগোষ্ঠী বলেন, ওনারা কিন্তু উদ্ধার হওয়ার পথ খুঁজে পেয়েছেন। আশা করি আপনারাও পাবেন। অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা কি, রাজনৈতিক অস্থিরতায়। আলোচনায় প্রথম থেকে যেটা এসেছে, শুধু রাজনৈতিক অস্থিরতা নয়, করোনা এবং পরবর্তী আন্তর্জাতিক যুদ্ধ বিগ্রহ এবং বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের অবস্থা খুব একটা ভালো নয়, এবং ওনারা বড় বড় কর্পোরেট ব্যবসায়ীদের দ্বারা ডমিনেটেড হচ্ছেন, ওনাদের ব্যবসায় টিকে থাকতে কষ্ট হচ্ছে। সেই জায়গায় ওনারা সরকারের কাছে সহযোগিতা চান, যাতে কর্পোরেট বডি ওনাদেরকে ডিস্টার্ব না করে, ওরা ওদের ব্যবসা করুক, ওনারা ওনাদের ব্যবসা করুক, সবাই যাতে ঠিকঠাকভাবে ব্যবসা করতে পারেন এবং বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশটা আরও সুন্দরভাবে থাকে। কারণ ব্যবসা যে দেশে যত ভালো হয়, সে দেশ কিন্তু তত দ্রুত উন্নত হয়। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।